নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সারাদিন গুমোটের পর হঠাৎ এক চিলতে ঠান্ডা হাওয়া উঠল, গা জুড়িয়ে এলো, কিন্তু প্রাণে জাগছে আতঙ্ক। সময়টা খারাপ, চৈত্রের শেষ। ঈশান কোণে মেঘ জমেছে, তার কালো ছায়া আধখানা আকাশকে যেন ঘোমটা পরিয়ে দিল। যেন একটা দুরন্ত দৈত্য হঠাৎ পৃথিবীর ওপর ঝাঁপিয়ে পড়বার আগের মুহূর্তে পায়তারা কষছে। মাঠে ঘাটে পথে পুকুরে যে যেখানে বাইরে ছিল, তারা ঘন ঘন আকাশের দিকে তাকাতে তাকাতে হাতের কাজ চটপট সারতে শুরু করলো। আর বাতাসে বাতাসে তরঙ্গ তুলে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ছড়িয়ে পড়ল একটা সানুনাসিক স্বরের ধুয়ো। সে স্বর ধাপে ধাপে চড়ছে, মাঝে মাঝে খাদে নামছে। তার ভাষাটা এই: বুধি আয়, সুন্দরী আয়, মুংলি আয়, নক্ষী আয়। ঝড়ের আশঙ্কায় গৃহপালিত অবলা জীবগুলিকে গোচারণ ভূমি থেকে গোয়ালে ফেরবার আহ্বান জানানো হচ্ছে। সত্যবতী জানে না ঝড়ের আগের মুহূর্তে কিংবা সন্ধ্যার আগে গরুগুলোকে যখন ডাক দেওয়া হয় অমন নাকি নাকি সুরে ডাকা হয় কেন। ও জানে এই নিয়ম। অবশ্যই যারা ডাকে তারা নিজেরাই বা 8 বছরের সত্যবতীর চাইতে বেশি কি জানে। তারাও জ্ঞানাবধি দেখে আসছে গরুকে সাঁঝ সন্ধ্যায় ঘরে ফিরিয়ে আনবার সময় আকাশ বাতাস কাঁপিয়ে যে আহ্বানটা জানানো হয়, সেটার সুর সানুনাসিক। কে জানে কোন কালে কোন বরপ্রাপ্ত গরু মানুষের ভাষা শিখে ফেলে, মানুষের কাছে তার পছন্দ অপছন্দর নমুনাটা জানিয়েছে কিনা, বলেছে কিনা এই সানুনাসিক স্বরটাই আমার রুচিকর। আপাতত দেখা যাচ্ছে ওই অবলা জীবগুলি এই এ প্রান্ত ও প্রান্ত ধুয়োতে সচকিত হয়ে দ্রুত গতিতে গোহালমুখী হচ্ছে। তারাও গলা তুলে আকাশটাকে দেখে নিচ্ছে একবার একবার। সত্যবতী একটা সংবাদ বহন করে দ্রুত গতিতে বারুজ্জেপাড়া থেকে বাড়ির দিকে আসছিল। তবু আশেপাশে ধুঁয়ো শুনে অভ্যাসবশে গলার সুর চড়িয়ে হাঁক পারল, শ্যামলি আয়, ধবলি আয়। আমবাগানের ওদিক দিয়ে রামকালী ফিরছিলেন রায়পাড়া থেকে পায়ে হেঁটে। পালকিটির ধার দিয়ে আসতে হয়েছে রায়পাড়ায়। গ্রামবৃদ্ধ রায়মশাইয়ের অবস্থা খারাপ খবর পেয়ে নারী দেখতে গিয়েছিলেন রামকালী। নারীর অবস্থা দেখে গঙ্গাযাত্রার ব্যবস্থা দিলেন, আর ব্যবস্থা দিয়েই পড়লেন বিপাকে। রায়মশাইয়ের ছেলেরা দুজনেই গত হয়েছে। আছে 3 নাতি, কিন্তু তাদের এমন সঙ্গতি নেই যে পালকি ভাড়া দিয়ে আর 4টে বেহারাকে মজুরি জলপানি দিয়ে ঠাকুরদার গঙ্গা যাত্রা করাবে। অথচ অমন নিষ্ঠাবান সদাচারী প্রাচীন মানুষটা ঘরে পড়ে মরবে, এটাই বা চোখে দেখে সহ্য করা যায় কি করে? আর গেলে ত্রিবেণীর গঙ্গাই উত্তম। গঙ্গা যাত্রার ঘোষণা শুনেই রায়মশাইয়ের নাতিরা যেই মুখ চাওয়াচাই করল, সঙ্গে সঙ্গেই বলতে হলো রামকালীকে, পালকির জন্য চিন্তা করো না, আমার পালকিতেই যাবেন রায়কাকা। নাতিরা অস্ফুটে একবার বলল, আপনাকে রোগী দেখতে দূরে দূরে যেতে হয়, পালকিটা দিলে। রামকালী গম্ভীর হাসে বললেন, তবে নয়, ঠাকুরদাকে কাঁধে করেই নিয়ে যাও, 3 নাতি রয়েছ উপযুক্ত। বয়োজ্যেষ্ঠের পরিহাস বাক্যে হেসে ফেলবে এমন বেয়াদবির কথা অবশ্য ভাবাই যায় না। কাজে কাজেই 3 জনেই ঘাড় চুলকাতে লাগলো। আর ওরই মধ্যে যে বড়, সে সাহসে ভর করে বলল, ভাবছিলাম গাড়ি করে। ভাবাটা খুব উচিত হয়নি বাপু, রামকালী বলেন। গাড়ি চড়িয়ে নিয়ে গেলে ওই 92 বছরের জীর্ণ খাঁচাখানা কি আর প্রাণ পাখি সমেত গঙ্গা পর্যন্ত পৌঁছবে? পাখি খাঁচা ছাড়া হয়ে উড়ে যাবে। আমিও ওর সন্তান তুল্য বাপু, তোমাদের সংকোচ করবার কিছু নেই। তাছাড়া চটপট ব্যবস্থার দরকার, কখন কি হয় বলা যায় না। রায়মশাইয়ের ঘোলাটে চোখ দুটো থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি
শিরাবহুল জীর্ণ ডান হাতখানা আশীর্বাদের ভঙ্গিতে তুলে বললেন, জয়স্তু। বাইরে এসে রামকালী পালকি বেহারা কটাকে নির্দেশ দিলেন, পালকিটা আর মিথ্যে বয়ে নিয়ে যাবি কেন? ওটা এখানেই থাক। তোরা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে নে গে, শেষ রাতে উঠে চলে আসবি। আর দেখ, বাড়ি থেকে কালকের সারাদিনের মতন জলপানি নিয়ে আসবি, বুঝলি? আর শোন, তোরা এখন এখানে কিছু কাজকর্মের প্রয়োজন আছে কি না দেখ। আমি বাড়ি ফিরছি। জোর পায়েই ফিরছিলেন রামকালী, কারণ বেরিয়েই দেখছিলেন ঈশান কোণে মেঘ। পালকি চড়ে রুগী দেখতে যান বলে যে রামকালী হাঁটতে অনভ্যস্ত তা নয়। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতকৃত্য সেরে ক্রোশ দুই হেঁটে আসা তার নিত্যকর্মের প্রথম কর্ম। তবে হ্যাঁ, রোগীর বাড়ি যাওয়ার কথা আলাদা, সেখানে মান মর্যাদার প্রশ্ন। পথ সংক্ষেপের জন্য বাগানের পথ ধরেছিলেন, কিন্তু আম বাগানের কাজ বরাবর আসতেই ঝরা পাতা আর ধুলোর ঝড় উঠল। রামকালী তাড়াতাড়ি বাগানের মাঝামাঝি থেকে বেরিয়ে কিনারায় এলেন, আর আসতে না আসতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। গলা কার? সত্তর না? হ্যাঁ, সত্তরই তো মনে হচ্ছে। যদিও ঝড়ের শোঁ শোঁ শব্দের বিপরীতে শব্দটা হাওয়ায় বুঝতে সামান্য সময় লেগেছিল, কিন্তু সে সামান্যই। তাছাড়া গরু দুটোর নামও পরিচিত, শ্যামলী, ধবলী, রামকালীর বাড়িরই গরু। গরু অবশ্যই চাটুজ্যেদের এক গোহাল আছে, কিন্তু এই গরু দুটি বিশেষ সুলক্ষণযুক্ত বলে রামকালীর বড়ই প্রিয়। সময় পেলেই রামকালী নিজ হাতে ওদের মুখে গ্রাস ধরে দেন, গায়ে হাত বুলোন। বাড়ির কুমারী মেয়েরা শ্যামলী ধবলীকে নিয়েই গোকাল ব্রত করে, আর মোক্ষদা ওদের কাছ থেকে সংগৃহীত গোময় দ্বারাই সম্যক বিশুদ্ধতা রক্ষা করে চলেন। কান খাড়া করে ধ্বনির মূল উৎসের দিকে অনুমান করে নিলেন রামকালী। তারপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধরে ফেললেন কন্যাকে। সত্যবতী তখন ধুলোর আঁচড় থেকে চোখ রক্ষা করতে আঁচলের কোণটা দুহাতে মুখের সামনে তুলে ধরে ছুটছিল। যাচ্ছিস কোথায়? জলদগম্ভীর স্বরে হাঁক পারলেন রামকালী। সত্যবতী চমকে মুখের ঢাকা খুলে থ। যদিও সকলেই সত্যবতীকে বাপ সোহাগী আখ্যা দেয়, এবং সত্যই সত্যবতী রামকালীর বিশেষ আদরিণী। তাছাড়া পয়মন্ত মেয়ে বলে রামকালী মনে মনে বেশ একটু সমীহও করেন তাকে। তাই বলে সামনাসামনি যে কোনো আদর আদিক্ষে তার পাট আছে তা নয়। কাজেই বাবার গলা শুনেই সত্যবতীর হয়ে গেছে। রামকালী আর একবার প্রশ্ন করেন, এমন সময় একা গিয়েছিলি কোথায়? সত্যবতী ক্ষীণ কণ্ঠে বলে, সেজ পিসির বাড়ি। সত্যবতী যাকে সেজ পিসি আখ্যা দিল, তিনি হচ্ছেন রামকালীর খুড়তুতো বোন। এ গ্রামেই শ্বশুরবাড়ি, এ গ্রামেই বাস। রামকালী ভ্রু কুঁচকে বলেন, অত দূরে আবার একা একা যাবার দরকার কি? সঙ্গে কেউ নেই কেন? এই জন্যেই সত্যবতীর বাপ সোহাগী আখ্যা। চর নয়, থাপ্পড় নয়, নিদেন একটা কানমোলাও নয়, শুধু এটুকু কৈফিয়ত তলব। সত্যবতী এবার সাহস পেয়ে বলে, না, একা কেন, পুন্নি পিসি আর নেরু ছিল সঙ্গে। তারপর আমি এই তোমাকে ডাকতে ছুটতে ছুটতে আসছি। আমাকে ডাকতে ছুটতে ছুটতে আসছিস? রামকালী ভ্রু কুঁচকে বলেন, কেন? আমায় কি দরকার? সত্যবতী এবার পূর্ণ সাহসে ভর করে সহোৎসাহে বলে, জটাদার বউ যে মরো মরো, নারী ছেড়ে গেছে। তাই সেজ পিসি কেঁদে বলল, যা সত্য, একবার মেজদাকে ডেকে নিয়ে আয়, যেখানে পাস। তা আমি রায়পাড়া গিয়ে শুনলুম তুমি এইমাত্র চলে এসেছ। আবার রায়পাড়াও গেছিলি? না, বিপদ করলে দেখছি। জটার বউয়ের আবার হঠাৎ কি হলো যে নারী ছেড়ে যাচ্ছে? যাচ্ছে কি বাবা? সত্য আবার উৎসাহ সহকারে বলে, গেছে। সেজ পিসি চেঁচাচ্ছে বুক চাপড়ে, আর বালিশ বিছানা সরিয়ে নিচ্ছে। আহ, কি যে বলে! চল দেখি গে। রামকালী বলেন, ঝড় উঠে পড়ল, এক্ষুনি বৃষ্টি আসবে।
কি মুশকিল হয়েছিল কি? কিছু নয়, সেজ পিসি বললে রান্নাবান্না সেরে যেই খেতে বসেছে জটাদার বউ, আর অমনি জটাদা পান চেয়েছে। জটাদার বউ বলেছে পান ফুরিয়ে গেছে। ব্যাস, বাবু মহারাজের রাগ হয়ে গেছে, দিয়েছেন ঠাঁই ঠাঁই করে পিঠের উপর লাথি। আর অমনি জটা বৌঠান কাশিতে মুখ থুবড়ে হঠাৎ খুঁক খুঁক করে হেসে ওঠে সত্যবতী। হাসছিস যে? ধমকে উঠলেন রামকালী। বিরক্তও হলেন। কি অসভ্য হচ্ছে মেয়েটা। হাসির কি আর সময় অসময় নেই? বললেন, মানুষ মরছে দেখে হাসতে হয়? এই শিক্ষা দীক্ষা হচ্ছে? সত্যবতী নিতান্তই হেসে ফেলেছিল। এখন বাপের ধমকে সামলে নিয়ে মুখটা ম্লান করবার চেষ্টা করে বলে, সেজ পিসি বলছিল যেই না ধাক্কা খাওয়া অমনি কুমড়ো গড়াগড়ি হয়ে দাওয়া থেকে উঠোনে পড়ে গেল। কষ্টে হাসি চেপে ফের বলে সত্যবতী, জটাদার বউ অনেক ভাত খায় না বাবা, তাই অত মোটা। আহ বলে বিরক্তি প্রকাশ করে তাড়াতাড়ি এগোতে থাকেন রামকালী। সত্যবতীও হাঁটার কিছু কম দর নয়, বাপের সঙ্গে সমানই এগোতে থাকে। রামকালীর জটার বউয়ের জন্য সহানুভূতিতে যতটা না হোক, জটার ব্যবহারে মনে মনে অত্যন্ত বিরক্তি বোধ করেন। হতভাগা বামুনের ঘরের গরু, পেটে ক অক্ষরের আঁচড় নেই, গাঁজা গুলি সবেতেই ওস্তাদ, আবার বংশ ছাড়া বিদ্যে হয়েছে বউ ঠ্যাঙানো। জটা ফটার বাপ তো অমন ছিল না, বরং রামকালীর গুণবতী বোনই লোকটাকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। কে জানে কিভাবে বেটক করে লেগেছে। সত্যিই যদি মরে টরে যায়, দস্তুর মতো ফ্যাসাদে পড়তে হবে। সত্যবতীর কথা ভুলে গিয়ে আরও জোরে পা চালান রামকালী। সত্যবতী এবার দৌড়তে শুরু করে। হেরে যাবে না সে। চোখ কপালে উঠে স্থির হয়ে গেছে। মুখে ফেনা ভেঙে সে ফেনা শুকিয়ে উঠেছে। হাত পা ঠান্ডা পাথর। সন্দেহ আর নেই, সমস্ত লক্ষণই স্পষ্ট। তুলসী তলায় শুইয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অবশ্য কষ্ট করে আর ঘর থেকে বয়ে আনতে হয়নি। লাথি খেয়ে গড়িয়ে তো উঠোনেই পড়েছিল তুলসীতলার কাজ বরাবর। দণ্ডখানেকের মধ্যেই বেতার বার্তায় সারা পাড়ায় সংবাদ রটে গেছে এবং পাড়া ঝেঁটিয়ে মহিলাবৃন্দ এসে জড়ো হয়েছেন আসন্ন ঝড়ের আশঙ্কা তুচ্ছ করে। ব্যাপারটা তো কম রংদার নয়। দৈনন্দিন বৈচিত্র্যশূন্য জীবননাট্যের মধ্যে এমন একটা জোরালো দৃশ্য দর্শনের সৌভাগ্য জীবনে কবার আসে? প্রথমে সমস্ত জনতার মধ্যে উঠল একটা চাপা উত্তেজনার আলোড়ন। জটা নাকি বউটাকে একেবারে শেষ করে ফেলেছে। তারপর হায় হায়, জটা সম্পর্কে মন্তব্যগুলির এখন আর জটার মার কান বাঁচিয়ে হচ্ছে না। কারণ স্পষ্ট কথা বলে নেবার এহেন সুযোগই বা কার জীবনে কবার আসে? সত্যি শেষ হয়ে গেছে? ছি ছি ছি, কি খুনে দোষী ছেলে গো! ধন্যী সন্তান পেটে ধরেছিল মাগি। আচ্ছা, জটাটাই বা এত গোয়ার হলো কোথা থেকে? ওদের বাপ তো মহা ভালো মানুষ ছিল, হলো কোত্থেকে? তুমি আর জ্বালিও না ঠাকুরজি। বলি, গর্ভধারিণীটি কেমন? এ হচ্ছে খোলের গুণ। আহা, হাবা গোবা নিপাট ভালো মানুষ বউটা মা বাপের বাছা, বেঘরে প্রাণটা গেল। এমনি নানাবিধ আলোচনা চলতে থাকে। একটা মেয়ে মানুষের জন্য এর চাইতে আর কত বেশি দরদ আশা করা যায়? প্রতিবেশিনীদের আক্ষেপোক্তিগুলো নীরবে হজম করতে বাধ্য হচ্ছিলেন জটার মা, কারণ আজ তিনি বড়ই বেকায়দায় পড়ে গেছেন। তাই সমস্ত মন্তব্য চাপা পড়ে যায় এমন সুরে মরা কান্নাটা জুড়ে দেন তিনি। বুক চাপড়ে চাপড়ে মর্মভেদী হৃদয় বিদারক ভাষায় ইনিয়ে বিনিয়ে। বাড়ির কাছাকাছি আসতে না আসতেই শুনতে পেলেন রামকালী খুড়তুতো বোনের সেই পাঁজর ভাঙা শোক গাথা। ওরে আমার ঘরের লক্ষ্মী, ঘর ছেড়ে আজ কোথায় গেল রে? ওরে সোনার পিতিমিকে বিসর্জন দিয়ে আমি কোন প্রাণে ফের সংসার করব রে? ওরে জটা,
তোর যে নগরে না উঠতেই বাজারে আগুন লাগলো রে। সত্যবতী বলে উঠল, যা, সর্বনাশ হয়ে গেল। দ্রুত পদক্ষেপটা হঠাৎ স্তিমিত হলো। ভুরুটা একবার কুঁচকোলেন রামকালী। যাক, তাহলে হয়েই গেছে। তবে আর তিনি গিয়ে কি করবেন? এখন জটা হতভাগার কপালে কত দুর্গতি আছে কে জানে। হঠাৎ ভয়ানক রকমের একটা চিৎকার উঠল, বোধ করি ফিনিশিং টাচ। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো রে! কি রাঙার রাধা বউ এনেছিলাম রে! রামকালী পায়ে পায়ে এগোতে এগোতে সহসা দরজার কাছাকাছি এসেই ঘুরে দাঁড়িয়ে বললেন, যাক, সত্যিই শেষ হয়ে গেছে তাহলে। সত্য, তুই বাড়ি যা। সত্যবতী কাঠ। বাড়ি? একলা? কেন? একলা কেন? নেরু আর পুন্নি এসেছিল বললি না? সত্যবতী ভয়ে ভয়ে বলে, এসেছিল তো। আর কি এখন যাবে তারা? যাবে না? যাবে না মানে? ওদের ঘাড় যাবে? দেখ কোথায় আছে। আমাকে তো আবার এদের এদিক দেখতে হবে। কৈফিয়ত দিয়ে কথা রামকালী কদাচও কাউকে বলেন না, কিন্তু সত্যর কাছে সামান্য একটু সহজ রামকালী। সত্যবতী গুটি গুটি এগিয়ে একবার পিসির উঠোনের ভেতর দিয়ে গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে নেরু পুন্নি কারও দেখা না পেয়ে ফিরে এসে ম্লান মুখে বলেন, ওদের কাউকে দেখতে পাচ্ছি না বাবা। কেন? গেল কোথায় সব? কি জানি। সত্য আস্তে আস্তে সাহসে ভর করে প্রাণের কথাটা বলে ফেলে, বাবা, তুমি তো মরা বাঁচাতে পারো। মরা বাঁচাতে? দূর পাগলি। সত্য ম্রিয়মাণভাবে বলে, তবে যে লোকে বলে। লোকে বলে? কি বলে? অন্যমনস্কভাবে মেয়ের কথায় জবাব দিয়ে রামকালী এদিক ওদিক তাকাতে থাকেন। যদি একটা বেটা ছেলের মুখ চোখে পড়ে, এসে যখন পড়েছেন তিনি, দায়িত্ব এড়িয়ে চলে যেতে তো পারেন না। জটাদের তেমন বাঁশ ঝাড় না থাকে, রামকালীর বাগান থেকেই বাঁশ কেটে আনতে হুকুম দেবেন। কিন্তু কই, কে কোথায়? বাড়ির ভিতর থেকে সুর উঠছে নানা রকম। বাইরেটা শূন্য, স্তব্ধ। ভালোর মধ্যে আকাশটা হঠাৎ মেঘ উড়ে গিয়ে দিব্যি পরিষ্কার হয়ে উঠেছে, আর বোঝা যাচ্ছে সন্ধ্যার এখনো দেরি আছে। হঠাৎ সত্যবতী একটা অসমসাহসিক কাণ্ড করে বসে। বাপের একখানা হাত দুহাতে চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, বলে যে কবরেজ মশাই মরা বাঁচাতে পারেন, দাও না বাবা একটুখানি ওষুধ জটাদার বউকে। রামকালী এই অবোধ বিশ্বাসের সামনে থতমত খেয়ে সহসা কেমন অসহায় অনুভব করেন। তাই ধমকে ওঠার পরিবর্তে মাথা নেড়ে বলেন, ভুল বলে মা, কিছুই পারি নে। মিথ্যে অহংকারের কতকগুলো শেকড় বাকড় নিয়ে নারী আর লোক ঠকায়। সত্যবতী এ কথার সুর ধরতে পারল না। পারার কথাও নয়। বুঝল এ হচ্ছে বাবার রাগের কথা, কিন্তু আপাতত সে মরিয়া, যা থাকে কপালে। বাবার হাতে যদি ঠ্যাঙানি খাওয়া থাকে তাই খাবে সত্য, কিন্তু সত্যবতীর চেষ্টায় জটাদার বউটা যদি বাঁচে। তাই চোখ কান বুজে সে বাবার গায়ের চাদরের খুঁটটা টেনে বলে ফেলে, তোমার পায়ে পড়ি বাবা, জন্মের শোধ, একটু ওষুধ দাও না। আহা, বিনি চিকিৎসায় মারা যাবে জটাদার বউ। মরার পর যে আর চিকিৎসে চলে না, এ কথা আর মেয়ের কাছে ব্যাখ্যা করতে পারলেন না রামকালী। শুধু একটা নিঃশ্বাস ফেলে ফের ঘুরে দাঁড়িয়ে বললেন, চল দেখি। জমজমাট নাটকের মধ্যিখানে যেন হঠাৎ আসরের চাঁদোয়া ছিঁড়ে পড়ল। কবরেজ মশাইয়ের গলা খাঁকড়ানি না? হ্যাঁ, তাই বটে। বিশালাকায় সুকান্তি পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে সত্যর শাঁসানো গলা বেজে উঠল, বাবা বলছেন ভিড় ছাড়তে হবে। পাড়ার মহিলারা মাথায় কাপড় টেনে চুপ করে গেলেন। শুধু জটা জননী ডুকরে উঠলেন, ও মেজদা গো, আমার জটা আজ লক্ষ্মী ছাড়া হলো গো। থাম, যেন একটা বাঘ হুঙ্কার দিল। তোর জটা আবার লক্ষ্মী ছাড়া ছিল না কবে? একেবারে শেষ করে ফেলেছে তো। ভিড় সরে গেছে। কবরেজ মশাই ভাগ্নে বউয়ের কাছে গিয়েও যতটা সম্ভব ছোঁয়া বাঁচিয়ে হেঁট হয়ে দু আঙুলে নাড়িটা টিপে ধরেন, আর মুহূর্তকাল পরেই চমকে ওঠেন। যাক,
সব রং তামাশা ফক্কিকার। শুধু নাটকের একটা দৃশ্যই জখম নয়, আগাগোড়া নাটকটাই খতম। বভ্যারম্ভে লঘুক্রিয়ার এহেন উদাহরণ আর কখনো কেউ দেখেছে না শুনেছে? জটার বউয়ের এই আচরণটা যেন ধাস্টামোর চরম, ক্ষমার অযোগ্য। ছি ছি, মেয়ে মানুষের প্রাণ বলে কি এমনই কাঠ পরমায়ু হতে হয় গা? তবে এ মেয়ে মানুষের কপালে যে অশেষ দুঃখ তোলা আছে তাতে আর কারও মতভেদ থাকে না। মরে গিয়ে তুলসী তলায় শুয়ে আবার 4 দণ্ড পরে ঘরে উঠে শোই, ঢক ঢক করে 1 বাটি গরম দুধ গেলে। এমন মেয়ে মানুষের খবর এর আগে এরাও অন্তত কেউ পাননি। ছি ছি, কি ঘেন্না! পুরুষের প্রাণ হলে আর ওই স্বর্ণ সিঁদুরটুকু জিভে ঠেকিয়েই চোখ খুলতে হতো না। যাই বলো, জটার বউ খুব খেল দেখালো বটে। এইবার শাশুড়ি মাগির হাতে যা খোয়ার হবে টের পাচ্ছি। মাগির যা অপমান্যি হয়েছে আজ। কিন্তু যাই বলো, তুলসীতলা থেকে অমন হুট করে ঘরে তোলাটা ঠিক হয়নি। একটা অঙ্গ পাঁচচিত্তির করা কর্তব্য ছিল। কে জানে বাবা সত্যিই বেঁচে ছিল কি না, কোন অপদেবতায় ভর করল, আমার তো কেমন সন্দেহ হচ্ছে। থাম সেজবো, সাঁঝ সন্ধেই একা ঘাটে পথে যাই ভাবলে গা ছমছম করবে। কিন্তু চাউনিটা একটু কেমন কেমনই লাগলো। না না, ওসব কিছু না, কবরেজ মশাই তো বললেনই। আচমকা ধাক্কা খেয়ে ভিমড়ি গেছিল। নে বাবা, চল চল, ছিটটি সংসারের কাজ পড়ে, না হোক 5 দণ্ড সময় বৃথাই নষ্ট হলো। জটার মার আদিক্ষেতাটা দেখলি? যেন বউ মরে বুক একেবারে ফেটে যাচ্ছিল। দেখেছি, দেখতে আর বাকি কিছু নেই। বুক যদি ফেটেছে তো বউ ঝিয়ে ওঠাই। বড় আশায় ছাই পড়ল। ভাবছিল তো বেটা তার ভাগ্যিমান হলো, আবার এক্ষুনি তার বিয়ে দিয়ে দান সামগ্রী গয়নাপত্তর ঘরে তুলবে। বাক্যের স্রোত আর থামে না। ঘাটে পথে আপন আপন বাড়ির চৌহদ্দির মধ্যে বাক্যের বৃন্দাবন বসে যায়। এত বড় একটা ঘটনাকে এত সহজে জুড়িয়ে ফেলতে ইচ্ছে কারোরই হচ্ছে না। জটার মাকে পেরে ফেলবার এত বড় সুবর্ণ সুযোগটাও মাঠে মারা গেল। জটার বউয়ের উপর কিছুতেই আর প্রসন্ন হতে পারছেন না কেউ। বউটা যেন সবাইকে বড় রকমের একটা ঠকিয়েছে। জ্ঞাতি খুড়শাশুড়ি খবর পেয়েই আঁচলের তলায় লুকিয়ে আলতা পাতা আর সিঁদুর গোলা এনেছিলেন, যাতে প্রথম সিঁদুর দেওয়ার বাহাদুরিটা তারই হয়। সেগুলো এখন ঘাটে ভাসিয়ে এলেন। যতই হোক, মরার জন্যে আনা তো। তা রাগটা তারই বেশি হচ্ছে জটার বউয়ের ওপর। না, নাম কেউ জানে না, জানবার চেষ্টাও করে না। জটার বউ, এই তার একমাত্র পরিচয়। এরপর শেষ পরিচয় হবে অমুকের মা। তবে আর নামে দরকার কি? নামে দরকার নেই, কিন্তু তার কথায় সকলেরই দরকার আছে। সেই দরকারি কথাগুলোর মধ্যে হঠাৎ জ্ঞাতি খুড়শাশুড়ি বলে উঠলেন, আমাদের বাপের বাড়ির দেশ হলে ও বউকে আর ঘরে উঠতে হতো না, ওই গোয়ালে কি ঢেঁকি সেলে জীবন কাটাতে হতো। 2-1 মুখ চাওয়াচাওয়ি করলেন, জীবন নিয়ে বিচারটা কেন? খুড়শাশুড়ি ফের রায় দেন, একে তো তুলসীতলায় বার করা, তারপর আবার কত বড় অনাচার ভাব, মামা শ্বশুরের ছোঁয়াচ খাওয়া। কবরেজ মশাই যখন নির্ভরসার নাড়ি টিপে ধরলেন তখনই তো আমি হাঁ। অবশ্যই উনি ভেবেছিলেন মরেই গেছে, আর মরে গেলে সৎকার্যের আগে দেহশুদ্ধ তো একটা করতেই হতো। কিন্তু এ যে একেবারে জলজান্ত জিয়ে উঠল, পাঁচচিত্তের না করলে কি করে চলবে? বহু গবেষণান্তে স্থির হলো মামা শ্বশুর স্পর্শের পাতক স্বরূপ একটা প্রায়শ্চিত্ত জটার বউকে করতেই হবে। তাছাড়া মরে বাঁচার পাতকে আর একটা, নইলে জটার মাকে পতিত থাকতে হবে। বেচারা অপরাধিনী তো অচৈতন্য, জটার মাও জটাকে খুঁজে বেড়াচ্ছেন, কাজেই একতরফা ডিগ্রি হয়ে যায়। কিন্তু সত্যবতী এসবের কিছুই জানে না।
এ এক অদ্ভুত গৌরবের আনন্দে ছলছল করতে করতে বাবার সঙ্গে বাড়ি ফেরে। উফ, রাগ করে বাবা কি উল্টো কথাই বলছিলেন কি না চিকিৎসে কিছু জানি না। সাধে কি আর সত্য অত দুঃসাহস করে বাবাকে হাতে ধরে বলেছিল একটু ওষুধ দিতে? তাই না বেচারি বউটা বাঁচল। আহা, সত্য যখন শ্বশুরবাড়ি যাবে তখন যদি সত্যর বর। মুখে অলক্ষ্যে একটু হাসি ফুটে ওঠে। অমনি মেরে সত্যকে মেরে ফেলে বেশ হয়। বাবা খবর পেয়ে গিয়ে একটি মাত্রা স্বর্ণ সিঁদুর মধু দিয়ে মেরে খাইয়ে দেবেন, আর একটু পরেই সত্য চোখ খুলে সবাইকে দেখে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে ফেলবে। উহ, কি মজাই হবে তাহলে। দেশ শুদ্ধ লোকের তাক লেগে যাবে সত্যর বাবা রামকালী কবরেজের গুণের মহিমায়। বাপ রে বাপ, সোজা বাবা তার, গাঁয়ের আর কোনো মেয়েটার এমন বাপ আছে? হাসির কথা ভাবতে ভাবতে হঠাৎ সশব্দে হেসে ফেলা সত্যর বরাবরের রোগ। রামকালী চমকে প্রশ্ন করলেন, কি হলো, হাসলি যে? সত্য কষ্টে সামলে নিয়ে ঢোক গিলে বলল, এমনি। তোর ওই এমনি হাসিটা একটু কমা দিকি, প্রায় সহাস্যেই বলেন রামকালী, নইলে এরপর শ্বশুরবাড়ি গিয়ে ওই জটার বউয়ের দশা হবে তোর। মনটা বড় প্রসন্ন রয়েছে। এই সামনে রাত, না হোক কতগুলো ঝঞ্ঝাট ঝামেলায় পড়তে হতো, জটার বউ তার হাত থেকে বাঁচিয়েছে। বাপের মনের প্রসন্নতার কারণটুকু অনুমান করতে না পারলেও প্রসন্নতাটুকু অনুধাবন করতে পারে সত্যবতী, এবং তারই সাহসে প্রায় উচ্ছ্বসিতভাবে বলে, ওই জন্যই হাসলাম। আমি মরে গেলে তুমি বেশ গিয়ে বাঁচিয়ে দেবে। হুঁ, বটে। স্বল্পভাষী রামকালী নিঃশব্দে হনহন করে খানিকটা অগ্রসর হয়ে যান এবং সত্যবতী বাপের সঙ্গে তাল রাখতে প্রায় ছুটতেই থাকে। হঠাৎ একসময় থেমে রামকালী বলেন, মরে গেলে স্বয়ং ভগবান এসেও কিছু করতে পারে না, বুঝলি? জটার বউ মরেনি? সত্য একটু আনমনা হয়ে যায়। মরাটা তাহলে আর কোনো রকম? হঠাৎ চিন্তার গতি বদলায়। সত্য সৎসুকে বলে, কিন্তু বাবা, তুমি গিয়ে নারী দেখে স্বর্ণ সিঁদুর নাকি খাওয়ালে? ওই রকম মরা হয়েই তো থাকতো জটাদার বউ, আর সবাই মিলে বাঁশ বেঁধে নিয়ে গিয়ে পাকুড়তলার শ্মশানে পুড়িয়ে দিয়ে আসতো। রামকালী একটু চমকালেন। আশ্চর্য, ওইটুকু মেয়ে এত তলিয়ে ভাবে কি করে? আহা, মেয়ে মানুষ, তাই সবই বৃথা। এ মগজটা যদি নেরুটার হতো। তা হলো না। 8 বছরের হাতি এখনো অ আ ইতে দাগ বুলোচ্ছে। নেরু রামকালীর দাদা কুঞ্জোর শেষ কুড়ন্তি। 13টা ছেলে মেয়ে মানুষ করার পরে 14টার বেলায় রাস একেবারে শিথিল হয়ে গেছে কুঞ্জ আর তার পরিবারের। ছেলেটা বামুনের গরু হবে আর কি, কিন্তু মেয়ে সন্তানের বোধ করি এত বেশি তলিয়ে ভাবতে শেখানো ভালো নয়। তাই রামকালী ঈষৎ ধমকের সুরে বলেন, থাম থাম, মেলা বকিসনি, পা চালিয়ে চল। গহীন অন্ধকার হয়ে গেছে, দেখছিস? অন্ধকার? সত্যবতী সতাচ্ছিল্যে বলে, অন্ধকারকে আমি ভয় করি নাকি? এর চাইতে আরও অনেক অন্ধকারে বাগানে গিয়ে পেঁচার চোখ গুনি না। অন্ধকারে কি করিস? চমকে ওঠেন রামকালী। সত্য থতমত খেয়ে বলে, আমি একলা নই, নেরু আর পুন্নি পিসিও থাকে, পেঁচার চোখ গুনি। হঠাৎ রামকালী হা হা করে হেসে ওঠেন, অনেকক্ষণ ধরে দরাজ গলায়। এই মেয়েকে আবার ধমকাবেন কি, শাসন করবেন কি? নির্জন পথে অন্ধকারের গায়ে সেই গম্ভীর গলায় দরাজ হাসি যেন স্তরে স্তরে ধ্বনিত হতে থাকে। বারুজ্যেদের চণ্ডীমণ্ডপ থেকে উৎকর্ণ হয়ে ওঠেন 2-1টি গ্রাম্য প্রৌঢ়। বদ্যি চাটুর্যের গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। একলা অমন অন্ধকারে হাসি কেন? একলা কি আর, নিশ্চয় ধিঙ্গি মেয়েটা সঙ্গে আছে, নইলে আর।
ওই এক মেয়ে তৈরি করেছেন রামকালী। ও মেয়ে নিয়ে কপালে দুঃখ আছে। আর দুঃখ? টাকার ছালা ঘরে ওর আবার দুঃখ। শুনছি নাকি বর্ধমানের রাজার কাছ থেকে লোক এসেছিল কাল, রাজার সভা কবরেজ হবার জন্যে সাধতে। তাই নাকি? কই শুনিনি তো। তাহলে গাঁয়ের মায়া কাটালো এবার চাটুজ্জে? না না, শুনছি যাবে না। বটে, তবু ভালো। তোমায় বললে কে? কুঞ্জোর বড় ছেলেটা বলছিল। হুঁ ভাই, এ বয়সে আবার বিদেশে গিয়ে রাজদরবারে চাকরি। তবে রামকালীর মতিগতি বড় বেয়াড়া। অত বড় ধিঙ্গি মেয়েকে একটা বার বাড়তে দেওয়া উচিত হয় না। পাড়ার ছেলেগুলো ওর হচ্ছে খেলুড়ি। হ্যাঁ, গাছে চড়তে, সাঁতার কাটতে, মাছ ধরতে বেটা ছেলের 10 গুণও পড়ে যায়। এটা একটা গৌরবের কথা নয় খুড়ো। যতই হোক মেয়ে ছেলে, তার আবার একটা মান্যিমান ঘরের বউ হয়েছে। তারা টের পেলে ও বউকে ঘরে নিতে বেঁকে বসবে না? শেষ হলো আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির 2য় পর্ব। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।